আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মেধামঞ্চের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা আসলে কি? যখন দুইটা সংখ্যাকে পরপর যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তখন তাকে বলা হয় ফিবোনাক্সি সংখ্যা। অর্থাৎ যখন আমরা দুইটা সংখ্যাকে পরপর যোগ করি, আমরা যদি দেখি, দেখো 0 আর 1 কে যোগ করলে কি হয়? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 আর 1 যোগ করলে 3। 3 আর 2 যোগ করলে 5। 5 আর 3 যোগ করলে 8। এইভাবে চলতে থাকবে। আমরা যদি পরবর্তী ফিবোনাক্সি সংখ্যা কি আমরা বার করতে পারবো না? 8 5 কত? 13। এইভাবে যখন পর্যায়ক্রমে ফিবোনাক্সি সংখ্যাগুলো বের করা হয়। ঠিক আছে? তোমাদের পাঠ্য বইয়ে একটা উদাহরণ আছে, চলো সেটা আজকে সলভ করা যাক। দেখো এখানে কি লেখা আছে? সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো প্রথমে প্রদত্ত সংখ্যা, দেখো 3, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো। ঠিক আছে, এরপর আসো পার্থক্য, সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখো 3 আর 10 এর মধ্যে পার্থক্য কত? 7। 10 আর 17 এর মধ্যে 7। 17 আর 24 এর মধ্যে 7। 24 আর 31 এর মধ্যে 7। প্রতি ক্ষেত্রে দেখবা পার্থক্য কত আছে? 7 করে আছে, তাই না? প্রত্যেকটা সংখ্যা তার থেকে 7 করে বাড়ছে। তাহলে আমরা ইজিলি পরবর্তী দুইটা সংখ্যা বের করতে পারি, তাই না? দেখো পরবর্তী দুইটি সংখ্যা, দেখো 31, তাই না? 31 কে যদি আরো 7 যোগ করি তাহলে কত হয়? 38। আর 38 এর সাথে আরো 7 যোগ করলে কত হয়? 45। তাহলে এই পরবর্তী দুইটি সংখ্যা কত? 38 এবং 45। এইভাবে যখন পরপর দুইটা সংখ্যাকে যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। আশা করি আমরা ফিবোনাক্সি সংখ্যা খুব সহজেই বের করতে পারবো। চলো আজকে আমরা আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করে। দেখো আমি এখানে কিছু সংখ্যা লিখে রেখেছি এবং 1 3 5 7। আমরা জানি যে প্রথম 10টি সংখ্যার যোগফল হচ্ছে 100। পরীক্ষায় প্রায়ই আসে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আসলে কত। হ্যাঁ, তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 100। কিন্তু এটা আমরা কিভাবে বের করলাম? আমরা যেহেতু প্রথম 10টা বের করছি, কিন্তু যদি বলে প্রথম 100টার কত, প্রথম 200টার কত, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? চলো আজকে আমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করে ফেলি। দেখো যদি আমি দেখাই 1 যোগ 3, প্রথম দুইটি সংখ্যার যদি যোগফল দেখি তাহলে কত হয়? 4। যদি প্রথম তিনটার যোগফল দেখি 1 যোগ 3 যোগ 5 কত হয়? 4 আর 5 কত? 9। তৃতীয়টির যদি আমরা দেখি 1 যোগ 3 যোগ 5 যোগ তারপর কত? 7 কত হয়? 16। দেখো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা প্রথম দুইটার বিজোড় সংখ্যার যোগফল বের করছি, প্রথম তিনটার বের করেছি, প্রথম চারটার বের করেছি। এই ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করতে পারবা যে সবগুলো বিজোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে সবগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। দেখো পূর্ণবর্গ সংখ্যা কিভাবে? 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 4কে আমরা বর্গাকারে লিখতে পারি না? 2 এর উপর স্কয়ার দিয়ে দিলেই 4 হয়ে যায়। এরপর দেখো 9 যদি আমরা চিন্তা করি, 3 এর উপর যদি স্কয়ার দেই 9 হয়ে যায়। এরপর 16 এর উপর যদি আমরা স্কয়ার দিই 4। ঠিক আছে, 4 উপর স্কয়ার দিলে আমাদের 16 হয়ে যায়। তার মানে কি? প্রত্যেকটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল গুলো হচ্ছে কি? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইটাকে যদি আমরা চিন্তা করি, ক যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। দেখো দুইটা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করেছি, এই কারণে 2 এর উপর স্কয়ার দিলেই বের হয়ে যায়। তিনটা সংখ্যার তিনটা বিজোড় সংখ্যার যোগফল বের করেছি, 3 এর উপর স্কয়ার দিলেই বিজোড় সংখ্যার বের হয়ে যাচ্ছে যোগফল।
চারটার যদি আমরা বের করতে চাই, চারটা বিজোড় সংখ্যার যোগফলকে কিভাবে করতে হয়, 4 এর উপর স্কয়ার দিলে আমরা চারটা বিজোড় সংখ্যার যোগফল পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমরা ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে কি করতে হবে, অবভিয়াসলি ক স্কয়ার যদি দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল বের হয়ে যাবে। এখন ক এর উপরে যদি আমরা যে কোনো মান বসাই তাহলেই আমরা বের করতে পারবো। যেমন ধরো পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 50-এর উপর ক এর উপর আমরা 50 দিয়ে দিলাম, বের হয়ে গেল। যদি দেখি আমরা প্রথম 10টি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত হয়, প্রথম 10টি সংখ্যা, তাই না, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যা যোগফল। দেখো এখন আমরা কর উপর যদি স্কয়ার দিই, দেখো এমনিতে হচ্ছে ক স্কয়ার, তাই না, কর পরিবর্তে আমরা কি লিখবো, 10 এর উপর স্কয়ার দিব, 10 10 এ 100। ওই দেখো স্যার যে প্রথমবার লিখেছিলাম যে প্রথম 10টি সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল 100, দেখেছো যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 100 কিভাবে হয়েছে। এখন এটা শুধু 10টি না, তোমরা যদি এখানে 20 বসাও, 30 বসাও, যাই বসাও না কেন, তোমরা বিজোড় সংখ্যার যোগফলগুলো বের করতে পারবা। এই পদ্ধতিটি অনুসরণ করে আমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা প্রথম 25টা বিজোড় সংখ্যার যোগফল বের করবা। এবার আমরা সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, চিন্তা করো, দুইকে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে লিখবো। কিভাবে লেখা যায়, ধরো x² যোগ x² কত হয়, 1 আর 1 যোগ করলে 2 হবে। এরপর যদি চিন্তা করি আমরা 10কে কিভাবে লেখা যায়, ধরো x² যোগ 3²। দেখেছো যে একটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায়। ধরো সবসময় যে শুধুমাত্র দুইটি সংখ্যা হবে তা না, অনেক সময় একাধিকও হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি 50কে কিভাবে লেখা যায় বলো তো, x² যোগ 7², তাই না, 7 7 49 আর 1 কত 50, তাই না। আবার 50কে এইভাবে লেখা যায় যে 5² যোগ 5²। দেখো 5 5 25, 5 5 25। বুঝতে পেরেছি যে আমরা একটা সংখ্যাকে একাধিক ভাবেও হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারি। আরেকটা যদি দেখি আমরা 65 যদি দেখি, তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। 65-এর ক্ষেত্রে কি হবে, আমরা যদি দেখি x² যোগ 8², 8 8 64 আর 1 কত 65। এছাড়াও 65কে আরেক ভাবে লেখা যায়, যেমন হচ্ছে 4² যোগ 7²। দেখো 4 4 কত 16 আর 7 7 49, 49 আর 16 যোগ করলে কত হয়, 16 যোগ করলে কত হয় 65। এইভাবেও আমরা হচ্ছে 65কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এবং সেটা একাধিক ভাবেও করা যায়। এইভাবে আমরা একটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, শীঘ্রই আগামী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।